সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল লিমিটেড সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শামীমা আক্তার এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমেই রয়েছেন বাংলাদেশ এবং উপমহাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডক্টর এ.কে.এম. ফজলুল হক স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন এবং আমাদের আলোচনা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। যিনি এই উপমহাদেশের কোলোরেক্টাল সার্জারির জনক এবং বিশ্বের মধ্যে সিনিয়র অভিজ্ঞ কোলোরেক্টাল সার্জন, যিনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির কোলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বর্তমানে তার নিজ প্রতিষ্ঠান ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন। এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আসিফ আলমাস হক, MBBS, FCPS, colorectal surgery, FRCS England, কনসালটেন্ট colorectal, লেপারোস্কোপি অ্যান্ড লেজার সার্জন। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের স্টুডিওতে। ওয়ালাইকুম আসসালাম, আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় অ্যানাল ফিশার। শুরুতেই জানতে চাইবো অ্যানাল ফিশার বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। অ্যানাল ফিশার কথাটার মানে হচ্ছে অ্যানাল মানে মলদ্বার এবং ফিশার মানে ফেটে যাওয়া। কেন ফেটে যাচ্ছে? দুইটা কারণে হতে পারে। কমনলি পেশেন্টের যদি কোষ্ঠকাঠিন্য হয় বা অতিরিক্ত চাপ দিয়ে যদি টয়লেট করতে যায় বা দীর্ঘ সময় যদি টয়লেটে বসে থাকে, এই ধরনের পেশেন্টের দেখা যায় মলদ্বারটা ফেটে যায়। মলদ্বারটা হঠাৎ করে যে ফেটে গেল, এটাকে আমরা বলি অ্যাকিউট অ্যানাল ফিশার, মানে স্বল্প সময়ের জন্য হয়তো আজকে ফেটে গিয়েছে। এই পেশেন্টের প্রচুর ব্যথা করে, রক্ত যায়। পেশেন্টের সাধারণত একটা ভালো ট্রিটমেন্ট নেন, মল নরম করে ফেলেন এবং এই পেশেন্টের রোগ ভালো হয়ে যায়। এটা হচ্ছে অ্যাকিউট অ্যানাল ফিশার। আর এক ক্যাটাগরির ফিশার আছে, সেটা হচ্ছে ক্রনিক ফিশার। যাদের এটা বারে বারে হতে থাকে, তাদের মলদ্বারটা সংকুচিত হয়ে যাবে, চিকন হয়ে যায়। তখন দেখা যায় যে মল শক্ত নরম যাই হোক না কেন, মলদ্বার একটু একটু ব্যথা করতে থাকে, একসময় ফেটে যায়, ফেটে গেলে ব্যথা জ্বালা পোড়া করে, মাঝে মাঝে একেবারে ছিঁড়েই যায়, তখন দেখা যায় তাজা রক্ত যায়। এটাকে আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার, যেটা দেখা যায় যে চলছে, মানুষের দেখা যাচ্ছে গত 3 মাস 6 মাস ধরে হচ্ছে। এটাকে বলি ক্রনিক অ্যানাল ফিশার। স্যার, এই অ্যানাল ফিশার হওয়ার কারণটা কি? লক্ষণগুলো কি কি দেখা দিতে পারে বা উপসর্গ কি কি হয়ে থাকে? অ্যানাল ফিশারের কমনেস্ট কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। মল শক্ত হলো, অতিরিক্ত জোরে চাপ দিলেন বা কোট দিলেন, অথবা দেখা গেল দীর্ঘ সময় বসে টয়লেট করার চেষ্টা করছে। অনেকে দেখা যায় টয়লেটের সময় পেপার পড়ছে, মোবাইল পড়ছে, এরকম দীর্ঘ সময় বসে যদি প্রেশার দিতে থাকেন, তখন মলদ্বার ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে। আমরা কিছু পেশেন্ট পেয়েছি, যেমন খুব ইয়াং পেশেন্ট, বাচ্চা পেশেন্ট, তাদের দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মার ছিল, বাচ্চাদের হচ্ছে। এটাই সাধারণত কমনেস্ট কারণ অ্যানাল ফিশারের। স্যার, ধন্যবাদ আপনাকে। এবার স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্যার, যে অ্যানাল ফিশারটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি? ধন্যবাদ। অ্যানাল ফিশার মানে মলদ্বারে ক্র্যাক, ডক্টর আসিফ আলমাস হক ইতিমধ্যে ব্যাখ্যা করেছে। তো অ্যানাল ফিশার যদি হয় তাহলে আমাদের কি করে ডায়াগনোসিস করব? অ্যানাল ফিশার হলে আমরা মলদ্বারে প্রথমে এক্সামিন করে দেখি, একটা লাইট দিয়ে ভালো করে এক্সপোজ করার পরে মলদ্বার ফাঁকা করে আমরা দেখি। যদি দেখি সেখানে কোনো ফাটল হয়েছে, রক্ত যাচ্ছে, রক্ত বেরোচ্ছে এবং কাটা একটা ঘা ব্লেড দিয়ে কেটে ফেললে যেমন হয় তেমন একটু ফাঁকা করলে রোগী তীব্র ব্যথার কথা বলেন, রোগী মলদ্বার পরীক্ষাও করতে দেন না এমন অবস্থা। যদি কারো তীব্র ব্যথা হয়, মলদ্বারে টাচ করতে দেন না এমন ব্যথা থাকে। এবং মলদ্বার ফাঁকা করলে পরে দেখা যায় যে ওখান থেকে একটু একটু রক্ত বেরোচ্ছে। এবং মলদ্বারের ভিতরে ডিআরই করা, মানে মলদ্বারে আঙ্গুল দিয়ে আমরা পরীক্ষা করি মলদ্বারের ভিতরে কোথায় কি আছে এটা বোঝার জন্য, সেটাও করা যায় না বিকজ অফ পেইন, অনেক ব্যথা থাকে। তো ব্যথার কারণে সে আমাদের দেখতে দেয় না। তখন আমরা বুঝতে পারি যে এটা মলদ্বার অ্যাকিউট ফিশার হয়েছে, যে এটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে আমরা তাকে ওষুধপত্র দিয়ে দিই। এরপরে যখন সে আসে 7 দিন 15 দিন পরে, তখন আমরা বলি যে আপনার মলদ্বারে টেস্ট করতে হবে। এটার নাম হচ্ছে কোলোনোস্কোপি, শর্ট কোলোনোস্কোপি অথবা ফুল কোলোনোস্কোপি, ডিপেন্ড করে। সে যদি বয়স্ক হয় তাহলে আমরা ফুল কোলোনোস্কোপির দিকে যাই, যদি 50 বছর বয়সের উপরে হয়। আর যদি হয় কম বয়সী হয় তাহলে আমরা শর্ট কোলোনোস্কোপি করি। কোলোনোস্কোপি করার অর্থ হইলে এই যে অনেকেই বলে কোলোনোস্কোপি একটা ঝামেলার বিষয়। আমি বলবো যে কোলোনোস্কোপি আপনাকে বাঁচিয়ে দেয়। কদিন আগে আমাদের একটা পেশেন্ট আসে পর্তুগাল থেকে, সেই রোগী এসেছিল। তো তারপরে তাকে আমরা বললাম যে আপনার কোলোনোস্কোপি করতে হবে। তো বলল স্যার এটা তো ফিস্টুলা অপারেশন আমি 2বার এসে করেছি। তো তাকে আমি বললাম আপনি 2বার পর্তুগালে অপারেশন করছেন, তাতে কিছু এসে যায় না, কিন্তু আপনার মলদ্বারের ছোট্ট আশেপাশে কিছুটা দেখা গেছে। মলদ্বারের ভিতরে আপনার কি হয়েছে এটা আমি জানি না, আপনিও জানেন না, এটা আমাদের রুটিনলি আমরা করি। তো সে রাজি হলো। রাজি হওয়ার পর মলদ্বারে আমরা টেস্ট করলাম, কোলোনোস্কোপি, শর্ট কোলোনোস্কোপি করেছি। করার পরে 20 সেন্টিমিটার ভিতরে গিয়ে দেখি বড় একটা টিউমার, এটাকে বলে পলিপ। তো পলিপ দেখার পরে আমরা তাকে দেখালাম, ছবিতে ডাইরেক্টলি দেখে তো আশ্চর্য হয়ে গেল। এই পলিপটার থেকে 1.5 বছর 2 বছর পরে 3 বছর পরে তার ক্যান্সার হয়ে যেত।
যখন ক্যান্সার হয়ে যেত সে জানতো যখন তলপেটটা ফুলে গেছে, ব্যথা হচ্ছে, পায়খানা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা তাকে আগে ধরে দিলাম শর্ট কোলোনোস্কোপি করার কারণে। এই কোলোনোস্কোপির ইম্পর্টেন্ট হলো এইটা যে আমরা আগে ভাগে পলিপ এবং ক্যান্সার ধরতে পারি। তো তাহলে আমরা কোলোনোস্কোপি করে দেখলাম যে অন্য কোনো কিছু আছে কি নাই। যদি দেখি যে খারাপ অন্য কোনো কিছু নাই, অ্যানাল ফিশার আছে, তাহলে অ্যানাল ফিশারের আমরা প্রাথমিক চিকিৎসা কনজারভেটিভ ট্রিটমেন্ট সেটা দিয়ে দেবো। একটা হলো যে পায়খানা যাতে সফট হয়, পায়খানা ক্লিয়ার হয়, এবং পায়খানার ব্যথা আছে সেটার জন্য আমরা অয়েনমেন্ট দেবো যাতে পেইন কিলার হয়, ব্যথা হয়, অ্যান্টিবায়োটিক দেবো যাতে ইনফেকশন না হয়। এগুলো দেওয়ার পরে ছেড়ে দিলাম, আশা করি রোগী ভালো হয়ে যাবে। যদি ভালো হয়ে গেলে ভালো না হয়ে গেলে পরবর্তী ধাপে তাকে যেতে হবে অপারেশনের জন্য। স্যার ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যেহেতু বিজ্ঞাপন বিরতি নিতে হবে, আমরা ফিরে এসে কথা বলবো। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সে পর্যন্ত সাথেই থাকবেন। বিরতিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল লিমিটেড সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠান। ডক্টর আসিফ আলমাস স্যারের কাছে জানতে চাচ্ছিলাম স্যার, যে এই অ্যানাল ফিশারে ট্রিটমেন্টগুলো কি ধরনের হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আগেই আমরা আলোচনা করেছি যে অ্যানাল ফিশার দুই রকম হয়। অ্যাকিউট অ্যানাল ফিশার মানে শর্ট হিস্ট্রি, হয়তো আজকে টয়লেট শক্ত হয়েছে, টয়লেটটা ফেটে গিয়েছে, প্রচণ্ড ব্যথা করছে, পেশেন্ট ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার হয়তো কিছু অয়েনমেন্টস, টয়লেট নরম করার ঔষধ, একটু কুসুম গরম পানিতে বসতে বলেন, হয়তো কিছু অ্যান্টিবায়োটিক্স দিয়ে দেন, এগুলি দিয়ে দিন, অথবা ব্যথার ঔষধ, এই 2-3টে ঔষধ দিয়ে দেন। বেশিরভাগ পেশেন্ট যদি মলটা নরম রাখতে পারে, এই পেশেন্ট একেবারে ভালো হয়ে যায়, কোনো সার্জারিতে যাওয়ার দরকার হয় না। বাট এটাই যখন ক্রনিক অ্যানাল ফিশার হয়, মানে দীর্ঘমেয়াদী ফিশার হচ্ছে, পেশেন্টটা তার টয়লেট নরম করছে না, অনিয়ম করছে বা চিকিৎসা করছে না, তখন দেখা যায় আস্তে আস্তে মলদারটা সংকুচিত হয়ে যায়। তখন দেখা যায় যে বারে বারে সমস্যাটা হয়, টয়লেট একটু শক্ত বা একটু জোরে চাপ দিলেই হয়ে সমস্যা করছে। এইসব পেশেন্টদেরকেও, যেহেতু আমরা জানি যে ভয়াবহ কোনো রোগ নয়, আমরা আরেকবার চেষ্টা করি যে ঔষধ বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটাকে ট্রিটমেন্ট করা যায় কি না। আর যদি দেখা যায় না করা যাচ্ছে না, ব্যথা অনেক, দীর্ঘদিন চিকিৎসা করেছি, কাজ হয় নাই, মলদারের আশেপাশে অনেকগুলি মাংস ফুলে উঠেছে, বারে বারে রক্ত যাচ্ছে, এবং পেশেন্ট বলে ডাক্তার সাহেব এটা আমি আমার প্রতিদিন কাজ করতে পারছি না, একটা ভয় থাকে যে কখন টয়লেট হবে, কীরকম হবে, তখন আমরা বলি যে এটা ছোট একটা অপারেশন করে ভালো করে নেন। এবং আসলে ছোট অপারেশন করতে 2 থেকে 3 মিনিট লাগে, সাধারণত লেজার দিয়ে হয়, তেমন কোনো কাটা ছেঁড়া নাই, তেমন কোনো সেলাই নাই, পেশেন্টের অপারেশনে 1 দিন পরে ছুটি দেওয়া হয়, আর ড্রেসিংও লাগে না, যদিও আমরা পেশেন্টকে হয়তো 7 দিন পরে একবার আসতে বলি দেখার জন্য, এবং সব পেশেন্টই দেখা যায় অপারেশন পরবর্তী আর কখনো সমস্যা হয় না। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার এবার জানতে চাচ্ছিলাম যে বিদেশ থেকে ভিন্নভাষী লোকজন আপনার কাছে আসেন ট্রিটমেন্ট নিতে, সেক্ষেত্রে স্যার তাদের সাথে কিভাবে কমিউনিকেট করা হয়? স্যার ধন্যবাদ। বিদেশ থেকে আমার কাছে, আমি 30 বছর যাবৎ কলোরেক্টাল সার্জারি করছি। এখানে বিশ্বের বিভিন্ন দেশের লোকের আমি চিকিৎসা করেছি, অপারেশন করেছি। 2004 সালে আমি জার্মান অ্যাম্বাসেডারের অপারেশন করেছি, এবং 2004 অথবা 5 সালে সৌদি আরবে অ্যাম্বাসেডারের অপারেশন করেছি। তো আজ থেকে কত বছর, 22 বছর আগে। এছাড়া সোমালিয়া, তারপরে জার্মানি, ইটালি, বিভিন্ন দেশ, বাঙালি যারা ব্যবসা সূত্রে আছেন, চাইনিজ, তারপরে আরও অন্যান্য দেশের যারা আছেন বিভিন্ন ব্যবসায়িক কারণে যারা অনেকদিন এখানে বাংলাদেশে থাকেন, তারাও চিকিৎসার জন্য আমার কাছে আসেন। তা আসার সময় চাইনিজ লোকেরা যারা আছে, সৌদি আরবের যারা আছে, এবং অন্যান্য দেশেরও আছে, যারা যে প্রতিষ্ঠানে কাজ করেন অনেক দিন যাবৎ, সেই প্রতিষ্ঠানের লোকেরা ওই দেশে সোমালিয়ান ভাষা জানে, এবং যেমন কনস্ট্রাকশন ফার্মে যদি চাকরি করে, চাইনিজ ভাষা জানার বাঙালি আছে, ওই বাঙালি সাথে করে চলে আসে। আসার পরে ওই চাইনিজ লোকটা চাইনিজ ভাষাই বলছে, আর বাঙালি আবার চাইনিজের দোভাষী হিসেবে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে স্যার ও কি বলতেছে। অথবা সৌদি আরব অ্যাম্বাসি থেকে কেউ আসে যে আরবি ইংরেজি ভালো বোঝে না, তো তারা আরবিক ভাষাভাষী বাঙালি একজন সাথে নিয়ে আসেন। আসলে পরে তা ওই দোভাষী হিসেবে, আমি তো আরবি বুঝি না, তখন আরবির কথা ওনারা বলেন, সোমালি ভাষা বা অন্যান্য দেশি ভাষা, ওরা দোভাষী নিয়ে আসেন, নিয়ে আসার পরে আমরা কথা বলি। এভাবেই আমাদের পরিচিতি হয়, এবং সে যখন বলে তারপরে আমরা তার অপারেশন বা অন্যান্য জিনিস দোভাষীর মাধ্যমে, বাঙালি দোভাষীর মাধ্যমে তাকে বুঝিয়ে দেই। স্যার ধন্যবাদ আপনাকে। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শক শ্রোতা, আপনাকে বলবো, আমি 30 বছর যাবৎ কলোরেক্টাল সার্জারি করি, এবং আমি পৃথিবীর সবচেয়ে বেশি অপারেশন করছি কলোরেক্টাল সার্জারির, পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার, আমি 30 বছর এটাই করি। তো এখানে
আপনাদের কাছে আমার বলার বিষয় হচ্ছে যে এই অ্যানাল ফিশার একটি সিম্পল রোগ, কিন্তু আমি যে পর্তুগালের রোগীটার কথা বললাম মাত্র 3 মাস আগে সে আমার কাছে এসেছিল, সে পর্তুগালে 2বার অপারেশন করেছিল, একটা সিম্পল অ্যানাল ফিশার রোগ। আমাদের আলোচনা থেকে শোনার পরে আপনাদের মনে হচ্ছে যে এটা কোনো রোগই না, কিন্তু এটা মানুষকে লক্ষ লক্ষ মানুষকে ভোগাচ্ছে। কিভাবে? আপনাকে অ্যানাল ফিশার হলো, আপনি হয়তো চিকিৎসকের কাছে আসলেন না অথবা আসলেনই, তারপরেও কিছু লোকের অ্যানাল ফিশার মানে একটা ফাটল বা ক্র্যাক, মলদ্বারে ঘা হয়ে যায়, সেখানে আপনার ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে সেখানে পুজ হয়ে নালি হবে, সেটা বার্স্ট হবে, বার্স্ট হওয়ার পরে ফিস্টুলা, অ্যানাল ফিশারটা আর অ্যানাল ফিশার থাকে না, অ্যানাল ফিশার উইথ ডিসচার্জিং সাইনাস হয় প্রথমে। এটা ডিসচার্জিং সাইনাস মানে একটা গর্ত হয়ে পুজ জমা হয় এবং এখান থেকে বের হয়ে আসে। এবং এই আমি 30 বছর যাবত যেহেতু এই ফিস্টুলা মানে অ্যানাল ফিশার অপারেশন করছি, পায়খানা রাস্তার অপারেশন করে, আমি দেখছি সবচেয়ে জটিল ফিস্টুলাগুলোর উৎপত্তি হয় অ্যানাল ফিশার থেকে। মলদ্বারে একটা ক্র্যাক হয়, সেখান থেকে ইনফেকশন হইয়া বিভিন্ন লাইনে নালি হয়, নালি হওয়ার পরে সে আর অ্যানাল ফিশার থাকে না, তখন হয় অ্যানাল ফিশার উইথ ফিস্টুলা। তো উইথ ফিস্টুলা হলে তখন সেইটার চিকিৎসা করা খুবই ডিফিকাল্ট হয়। আমার জীবনে খুবই বিপদে পড়ে এই রোগীদের নিয়ে। ভালো করা যায় বাট অনেক হাঙ্গামা করে, অনেক জটিলতা করে, রোগীর অনেক সাফারিংয়ের পরে। সেই জন্য আমি বলবো যে দয়া করে আপনার যখন সমস্যা হয় দেরি না করে আপনার নিকটস্থ ভালো যে ডাক্তার যাকে বিশ্বাস করেন, যদি কলোরেক্টাল সার্জন হয় তাহলে ভালো হয়, আপনি দেখাবেন এবং তাড়াতাড়ি তড়িৎ গতিতে চিকিৎসা নেবেন, তাহলে আপনি এই জটিলতা থেকে আপনি মুক্তি পেলেন। এভাবেই ভালো থাকবেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল লিমিটেড, সুস্বাস্থ্য সারাক্ষণ। আমরা আগামী পর্বে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।